নমস্কার, আমি সৃজা। কি চলছে দেউচাপাচামিতে? দেউচাপাচামিতে কি চলছে সেটা নিয়ে আর নতুন করে আমার বলার কিছু থাকে না, কারণ গতকাল এবং আজ সারা দিন ধরে যে খবর আপনারা দেখেছেন তাতে মোটামুটিভাবে জেনে গেছেন যে এই মুহূর্তে দেউচাপাচামিতে ঠিক কি চলছে। একটা খোলামুখ কয়লা খনি হবে, সেটা করতে চাইছে রাজ্য সরকার এবং তাতে বাধা দিচ্ছেন সেখানকার গ্রামবাসীরা। তারা বলছেন এই কয়লা খনি হলে তাদের জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, তাদের মাথার ছাদ তো চলে যেতেই পারে, তার সঙ্গে তারা রোগাক্রান্ত হতে পারেন। তাই তারা বারবার করে গ্রামীণ মানুষ, আদিবাসী মানুষ, তারা বাধা দিচ্ছেন সর্বশক্তি দিয়ে। আর রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার যেভাবেই হোক না কেন ওই দেউচাপাচামির কয়লা খনি করতেই হবে, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছেন। কিন্তু আমরা যদি একটুখানি দেউচাপাচামির ইতিহাস সম্পর্কে মনে করি তাহলে দেখবো এই দেউচাপাচামি এটা নতুন কোনো প্রজেক্ট নয়। 2006 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে এই প্রজেক্টের প্রস্তাব এসেছিল। বুদ্ধবাবু কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেন এবং বিভিন্ন বিশ্লেষকের কাছ থেকে পরামর্শ নেন এবং তিনি বুঝতে পারেন যে এই দেউচাপাচামি এটা যথেষ্ট সমস্যাজনক এবং একই সঙ্গে এটা লাভজনক নয়। সমস্যাজনক কারণ ওখানকার গ্রামবাসীদের ক্ষতি হয়ে যেতে পারে, আর লাভজনক নয় কারণ ওই দেউচাপাচামির ওই অঞ্চল ভীষণ শক্ত মাটি দিয়ে তৈরি। সেটাকে ভেদ করে কয়লা খনি তৈরি করে সেই মাটি খুঁড়ে কয়লা খনি বানিয়ে সেই খাদান থেকে কয়লা তুলতে যে পরিমাণ খরচা হবে এবং সেই কয়লার গুণগত মান আদৌ উৎকৃষ্ট হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। এবং সেই কয়লা তুলতে যে পরিমাণ খরচা হবে তা বাজারে বেচে সেই খরচা ওঠানো বা লাভ করা সেটা আদৌ সম্ভব নয়, এরকমই একটা বিশ্লেষণে এরকম তথ্য উঠে আসে এবং সেই কারণের জন্য তৎক্ষণাৎ এই প্রকল্পকে হিমঘরে পাঠিয়ে দেয় তৎকালীন বামফ্রন্ট সরকার। তারপর কালের নিয়মে সরকার বদলেছে এবং আবারও মমতা ব্যানার্জির কাছে সেই একই প্রস্তাব আসে এবং এবার মমতা ব্যানার্জি সেই প্রস্তাবটাকে খুব সিরিয়াসলি নিয়ে নেন। এমনিতে আমাদের এই রাজ্যে 13 বছর ধরে কোনো শিল্প টিল্প নেই, কিন্তু দেউচাপাচামি নিয়ে মাননীয়া ভীষণভাবে উঠে পড়ে লেগেছেন। কেন লেগেছেন? কারণ এই যে দুদিন আগে একটা বিজনেস সামিট হয়েছে সেখানে তিনি মুখ ফসকে একবার বলে ফেলেছেন যে দেউচাপাচামি হবে। এবার মাননীয়ার তো মান সম্মানের ব্যাপার, দেউচাপাচামি হবে উনি বলেছেন, সেখানে হবে না এটা তো হতে পারে না। তাই যেভাবেই হোক মানুষের জনজীবন যতটা ব্যাহত করেই হোক, সেখানকার মানুষ যারা জল জমিন জঙ্গলের জন্য লড়াই করে তাদেরকে যদি দরকার পড়ে পিষে দিয়ে হোক ওই প্রকল্প তিনি করবেনই সাকসেসফুল, এটা একেবারে ধরেই নিয়েছেন। এই যে প্রকল্প, এই যে দেউচাপাচামি, সেটার জন্য প্রথম দিকে অনেক পুঁজিপতিও তিনি জোগাড় করেছিলেন, কিন্তু পুঁজিপতিরাও ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে না, এই প্রকল্প মোটেই লাভজনক নয়, এটা একেবারেই লসে যেতে পারে। তাই তারাও আস্তে আস্তে পিঠ টান দিয়েছে। কিন্তু মাননীয়া তো পিছনে হাঁটবেন না, তিনি ভেবে ফেলেছেন তাঁর মান সম্মানের ব্যাপার, তিনি তো একরোখা, আমরা জানি তিনি বাংলার অগ্নিকন্যা। তো উনি এবার কি করলেন? উনি যখন দেখলেন যে না, শিল্পপতিদেরও উনি রাজি করাতে পারছেন না, তখন তিনি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং দক্ষিণ ভারতের একটা কুঁচো কোম্পানি যারা ওই তেলের ট্যাঙ্কার ফ্যাঙ্কার নিয়ে কাজ করে তাদের নিয়ে এখন উঠে পড়ে লেগেছেন সেই 3400 একরে খোলামুখ কয়লা খনি নির্মাণ করার জন্য। এবং সেটা করতে গিয়ে যত রকম বাধার মুখে পড়তে হয় তিনি পড়ছেন এবং যত রকমভাবে প্রতিরোধ করতে হয় তিনি সেটাও করছেন। এমনকি ওই 3400 একর সেটা কতখানি জায়গা হতে পারে মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন। অতখানি জমিতে যদি একসাথে কাজ শুরু হয় তাহলে নানা রকম সমস্যা রয়েছে। সব থেকে বড় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে 2016 সালের যে পরিবেশ আইন, সেই আইন অনুযায়ী ওখানকার জনশুনানি করতে হবে, ওখানকার মানুষদের পারমিশন নিতে হবে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা দেখতে হবে, কতজন ইচ্ছুক মানুষ রয়েছেন তার একটা গণনা হবে। তো এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে তো উনি যাবেন না, উনি বাংলার অগ্নিকন্যা, উনি মনে করেছেন ওখানে দেউচাপাচামি করবেন, উনি ওখানে কয়লা খনি করবেন। তো উনি কি করছেন? উনি ছোট ছোট করে কাজ শুরু করতে চাইছেন, 12 একর 13 একর, যাতে এই 2016 যে পরিবেশ আইন সেটার মধ্যে বিষয়টা না পড়ে। তো সেটা করতে গিয়েও উনি এতটা বাধার মুখে পড়ছেন যে সেই 12-13 একর জমিতে যে কয়লা খনি কাজ শুরু করবেন সেটার জন্য যে ভূমি পুজো সেটা মধ্যরাতে করতে হচ্ছে। কখনো কেউ শুনেছে কোনো প্রজেক্টের ভূমি পুজো মধ্যরাতে করতে হয়? সেটাও করতে হচ্ছে মাননীয়াকে, কিন্তু উনি পিছনে হাঁটবেন না, উনি বাংলার অগ্নিকন্যা, উনি ওটা করবেনই। এখন বিজেপি বলেছিল, আরএসএস বলেছিল মন্দির হাম ওয়াহি বানায়েঙ্গে,
এখন মাননীয়া বলছেন কয়লা খনি হাম বাহি বানায়েঙ্গে, তো সেই মতো উঠে পড়ে লেগেছেন এবং এতটাই উঠে পড়ে লেগেছেন যে এপিডিআরের 8 জন সদস্য গতকাল তারা সরেজমিনে বিষয়টা দেখতে গিয়েছিলেন। সাঁইথিয়ার হোটেলে তারা ছিলেন রাতে। সেই হোটেলে আজকে সকালে একদল তৃণমূলী গুন্ডা বা তৃণমূলের কর্মী, ওদের তো মোটামুটি গুন্ডা আর কর্মী একই ব্যাপার, তো হোটেলের রুমে তালা লাগিয়ে দেয়। এটা নিয়ে বিশাল অশান্তি শুরু হলে সেই তালা তারা খোলে এবং তারপরে ওই এপিডিআরের কর্মীদের তারা একটা খোলা মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে এত অকথ্য গালিগালাজ করে, প্রায় ঘন্টা 2 ধরে। একজন এপিডিআরের কর্মী যার নাম রানু ঘোষ, তিনি রীতিমতন অসুস্থ হয়ে পড়েন। তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ তার অদূরেই পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশ কিন্তু কিচ্ছু করেনি। তো এভাবেই চলছে দেউচা পাচামির কাজ। তাতে যদি 22,000 মানুষ তাদের মাথার ছাদ হারাবেন, যদি 12টা গ্রাম উচ্ছেদ হবে। এমনিতেই ওখানে যে অঞ্চল, সেখানে পাথরের কারণে ওখানকার মানুষ খুব বেশি পরিমাণে সিলিকোসিস রোগাক্রান্ত। এরপর কয়লা খনি হলে সেই কয়লার গুঁড়োর কারণে যদি এই সিলিকোসিস রোগ আরও বেশি বাড়ে তো বাড়বে, দরকার পড়লে 2-4টে মানুষ আরও বেশি মরবে। কিন্তু মাননীয়া মনে করেছেন ওখানে কয়লা খনি হবে, তাই কয়লা খনি হবে। কিন্তু মাননীয়া বুঝতে পারছেন না যে এই দেউচা পাচামি কখন না হঠাৎ করে লালগড় হয়ে যায়। মাননীয়ার মনে আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি এ রাজ্যের নাগরিক হিসেবে মাননীয়াকে একবার মনে করিয়ে দিতে চাই যে আমরা যদি পশ্চিমবঙ্গের ইতিহাস একটু দেখি, তাহলে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের পালা বদলের ইতিহাস কিন্তু সব সময় গ্রাম থেকে হয়েছে। কোনোদিনই শহুরে মানুষের মোমবাতি মিছিলের কারণে এ রাজ্যে পরিবর্তন আসেনি। আমরা যদি 67-69-এর যুক্ত ফ্রন্টের বামপন্থী সরকার দেখি, তাহলে দেখব যে গ্রামীণ মানুষের কারণে, মতামতের কারণে সেই পরিবর্তন এসেছিল বা সেই সরকার হয়েছিল। আমরা যদি 77-এর বামফ্রন্ট সরকার দেখি, সেই সরকার ক্ষমতায় এসেই অপারেশন বর্গা এবং পঞ্চায়েত করে 34 বছরের ভিত পাকা করেছিল। আমরা যদি 2011 মমতা ব্যানার্জির শিকে ছিঁড়ে যাওয়ার ইতিহাস দেখি, তাহলে দেখব সেখানেও কিন্তু সেই সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ের জন্যই হয়েছে। তাই এ রাজ্যে যতবার পরিবর্তন এসছে ততবার কিন্তু গ্রামের মানুষের কারণেই পরিবর্তন এসেছে। মাননীয়া এখনো পর্যন্ত দেওয়াল লিখন পড়তে পারেন কিনা আমার জানা নেই। যদি পড়তে পারেন, তাহলে 2026-এর আগে দেউচা পাচামির এই যে দেওয়াল লিখন, সেটা যেন উনি একবার পড়ে নেন, আমার অনুরোধ।